أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। ঈদের পরে আজকে আমরা প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা আজকে শুরু করব হচ্ছে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ 2026। যেহেতু এটা এখন গেজেট আকারে প্রজ্ঞাপন হয়েছে, সেই ক্ষেত্রে এটা অভিবাসী অধ্যাদেশ আইন 2026 হিসাবে অভিহিত হবে। এটা কার্যকর হয়েছে, প্রণীত হয়েছে জানুয়ারি 6, 2026। আগের যে মানব পাচার ও দমন আইন 2012 ছিল, সেটা রহিত পূর্বক নতুন এই অধ্যাদেশটা কার্যকর হয়েছে এক দ্বারা। মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইন 2026 হিসাবে অভিহিত হবে। 2 দ্বারা হচ্ছে সংজ্ঞাসমূহ। সংজ্ঞাসমূহ গুলো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, ভালোভাবে নিতে হবে, কারণ এই সংজ্ঞার উপরে সবগুলা শাস্তি আলোচনা করা হয়েছে। অপহরণ, অ্যাবডাকশন। অপহরণ বা অ্যাবডাকশন 2-1, অর্থাৎ কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন বল প্রয়োগ করিয়া বাংলাদেশের ভিতরে বা বাহিরে যেখানেই তারে বাধ্য করা হয়, সেটাই কি হবে? অপহরণ হিসেবে গণ্য হবে, যেটা দণ্ডবিধি আইন 1860-এর 362 দ্বারা আলোচনা করা হয়েছে। সেই অপহরণটাই হচ্ছে মানব পাচার অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইনের 2-1 সংজ্ঞা। তাহলে অপহরণের সংজ্ঞাটা কি হবে? দণ্ডবিধি 362-তে যে অ্যাবডাকশনের কথা বলা হয়েছে, সেই অ্যাবডাকশনটাই অপহরণের সংজ্ঞা হিসেবে গণ্য হবে। কোনো ব্যক্তিকে বাংলাদেশের ভিতরে বা বাহিরে জোরপূর্বক ভাবে বা বাধ্য যদি করে, সেই ক্ষেত্রে সেটা অপহরণ হিসেবে গণ্য হবে। 2-1। 2-2 হচ্ছে অবৈধ প্রবেশ বা ইললিগ্যাল এন্ট্রি। অবৈধ প্রবেশ কই হবে? অর্থাৎ গন্তব্য দেশ বা বাংলাদেশের বা অন্য কোনো রাষ্ট্রের বৈধভাবে প্রবেশের জন্য নির্ধারিত বন্দর বা স্থান ব্যতীত অন্য কোনো স্থান দিয়ে যদি সে প্রবেশ করে, তাহলে সেটা কি হবে? ইললিগ্যাল এন্ট্রি হিসাবে গণ্য হবে। এখন সেটা বাংলাদেশও হইতে পারে বা অন্য কোনো দেশেও হইতে পারে। অর্থাৎ যেই স্থান দিয়ে আপনি যাওয়ার কথা, যেমন আমাদের বাংলাদেশে আছে মংলা বন্দর পোর্ট, তারপরে হচ্ছে আপনার আমাদের সিলেটে আছে তামাবিল পোর্ট। এইরকম যেগুলা দায়িত্বে যেসব সীমানা আছে যে আপনি এটা দিয়ে বাইরে যাইতে পারবেন, সেই রকম সীমানা ব্যতীত অন্য কোনোভাবে যদি আপনি অতিক্রম করেন, তাহলে সেটা কি হবে? অবৈধ প্রবেশ হিসেবে গণ্য হবে। তখন যারা বাংলাদেশে প্রবেশ করে বা বাংলাদেশ ছাড়া অন্য কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যেও যদি যায়, তাহলে সেটা কি হবে? অবৈধ প্রবেশ বা ইললিগ্যাল এন্ট্রি হিসেবে গণ্য হবে। 3 দ্বারা হচ্ছে অভিবাসী, মাইগ্রেন্ট। অভিবাসী কি? অভিবাসী হচ্ছে কোনো ব্যক্তি যিনি এক দেশ থেকে অন্য দেশে গমন করেন বা গমন করিবার উদ্দেশ্যে কোনো কাজ গ্রহণ করেন, সেই ব্যক্তিকে কি বলে? অভিবাসী বলে। অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে গমন করেন বা গমন করার উদ্দেশ্যে কোনো কাজ গ্রহণ করেন, তাহলে সেটা কি হবে? অভিবাসী বা মাইগ্রেন্ট হিসেবে গণ্য হবে। 2-4, আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্র হচ্ছে জেলখানা ব্যতীত, অর্থাৎ মানব পাচার বা অভিবাসী চোরাচালানের শিকার যেই ব্যক্তি, তাকে উদ্ধার করিয়া যে স্থানে রাখা হয়, সেই স্থানটা হচ্ছে কি? আশ্রয় কেন্দ্র। এখন কি জেলখানা কি আশ্রয় কেন্দ্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে? জেলখানা আশ্রয় কেন্দ্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। 2-5, আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখা, হারবরিং। হারবরিং বা লুকিয়ে রাখা। তাহলে এই লুকিয়ে রাখা বা আশ্রয় দেওয়া সেটা কি? সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 52 ক। 52 ক যেই সংজ্ঞায় বলা আছে, সেখানে কি স্বামী স্ত্রী ব্যতীত বাকি যারা
কোনো ব্যক্তিকে দেশের ভিতরে বাহিরে বিক্রয় বা পাচারের উদ্দেশ্যে বা কোনো অভিবাসীকে যখন আশ্রয় দিয়ে লুকাইয়ে রাখে তখন সেটা কি হবে? আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখা হিসেবে গণ্য হবে। শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে সেটা হবে কি? ব্যতিক্রম। 2-6 ঋণ দাসত্ব, ডাব বন্ডেজ। ডাব বন্ডেজ কি? ঋণ দাসত্ব। কোনো ব্যক্তি যার কোনো ঋণের জন্য প্রকৃতপক্ষে দায়গ্রস্ত, ঠিক আছে? দায়গ্রস্ত, বেআইনিভাবে দায়গ্রস্ত বা দাবি করা হয়, বা জামানত স্বরূপ কোনো ব্যক্তিকে সেবা শ্রম প্রদান করতে হয়, তাহলে সেই ব্যক্তি কি হবে? ঋণ দাসত্ব হিসেবে গণ্য হবে। যেমন আপনি একজনের কাছ থেকে টাকা নিছেন, এখন এই টাকাটা আপনি পরিশোধ না করা পর্যন্ত তাকে আপনি বিনা টাকায় শ্রম দিবেন, বিনা টাকায় তারা শ্রম দিবেন, সেবা করবেন, সেটা কি হবে? সেটা ঋণ দাসত্ব হিসেবে গণ্য হবে। কিন্তু আপনি যে শ্রম দিলেন এই শ্রমের এগেনস্টে সে আপনাকে কোনো টাকা বা অর্থ দিবে না, তাহলে সেটা হচ্ছে কি? ঋণ দাসত্ব। তারপর হচ্ছে 2-7 জবরদস্তিমূলক শ্রম বা সেবা। জবরদস্তিমূলক শ্রম বা সেবা কি? ব্যক্তির জীবন, স্বাধীনতা, অধিকার, সম্পত্তির সুনাম, ব্যক্তির জীবন, স্বাধীনতা, অধিকার, সম্পত্তি, সুনাম বা অন্য কোনো বিষয়ে ক্ষতির সাধনে হুমকি প্রদর্শন করে, যদি তার ইচ্ছার বিরুদ্ধে তার নিকট হইতে কোনো কিছু বা কোনো পরিশ্রম করতে বা কাজ করার জন্য বাধ্য করে, তাহলে সেটা কি হবে? জবরদস্তিমূলক শ্রম হবে। এটা অনেকটা মনে করেন যে আমাদের ক্ষেত্রে যায় কিভাবে? যেমন আমরা দেখা গেছে যে ডিউটি আমাদের হচ্ছে 8 ঘন্টা বা 10 ঘন্টা, যেই ডিউটি, এই ডিউটির পরে বলা হয় যে আপনি আরো 2 ঘন্টা ডিউটি করেন বা আরো 4 ঘন্টা ডিউটি করেন। এই যে আমার সময়ের পরে যে আমার কাছ থেকে যেই শ্রমটা তারা আদায় করে নিল, সেটা কি হবে? জবরদস্তিমূলক শ্রম হিসাবে গণ্য হবে। যেটা কি জন্য? যে আমার স্বাধীনতা, অধিকার, জীবন, সুনাম, সম্পত্তি বা ক্ষতি সাধনের হুমকি দেখাইয়া যখন আমার দিয়া কোনো কাজ আদায় করে নেওয়া হয় তখন সেটা হবে কি? জবরদস্তিমূলক শ্রম বা সেবা। তারপর হচ্ছে 2-8 ট্রাইব্যুনাল, অর্থাৎ এই আইনের 36 ধারার অধীনে যে ট্রাইব্যুনালটা বা আদালত গঠন হবে তাকে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে 2-9 দাসত্ব। দাসত্ব বলতে কি? অর্থাৎ এমন কোন ব্যক্তি যার কোনো মনে করেন যে মর্যাদা নাই, অবস্থা, মর্যাদা, বা মনে করেন যে যে ব্যক্তির সম্পত্তির ন্যায়, অর্থাৎ সম্পত্তির ন্যায় তারা নিয়ন্ত্রণ করা যায়, সেই ব্যক্তিকে কি বলে? দাসত্ব করে। অর্থাৎ যার কোনো টাকা, ঋণ ইত্যাদির মাধ্যমে তারে নিজের দাস হিসেবে পরিণত করে, তখন তাকে বলে কি? দাসত্ব। 2-10 নবজাতক, অর্থাৎ 40 দিনের কম বয়স্ক কোনো শিশু, তাকে নবজাতক বলে। 2-11 পতিতাবৃত্তি, অর্থাৎ অর্থ সুবিধা, কোনো লেনদেনের মাধ্যমে যে যৌন শোষণ করে তাকে কি বলে? পতিতাবৃত্তি বলে। অর্থাৎ সে অর্থ নেক বা কোন ধরনের সুবিধা নেক, বাণিজ্যিক উদ্দেশ্যে যখন সে কোনো ধরনের সুবিধা নিবে তখন তাকে কি বলবে? পতিতাবৃত্তি বলবে। কিন্তু সেটা অবশ্যই কিন্তু যৌন শোষণ হইতে হবে। 2-12 পতিতালয়, অর্থাৎ পতিতাবৃত্তির জন্য যে স্থান, গাড়ি, বাড়ি ব্যবহার করা হয় তাকে পতিতালয় বলে। 2-12। 2-13 হচ্ছে প্রতারণা বা ফ্রড, ঘটনা বা আইনের সম্পর্কে ইচ্ছাকৃতভাবে কোনো আচরণ, কোনো লিখিত চুক্তি, দলিল বা কোনো ব্যক্তির উদ্দেশ্যরে কেন্দ্র করিয়া কোনো কিছু প্রস্তুত করা হয় তখন তাকে কি বলে? প্রতারণা বলে। কোনো দলিল, কোনো চুক্তি বা কোনো ভুল পথে পরিচালনা করার জন্য বা প্রতারণা করার জন্য কোনো ব্যক্তিকে যখন কোনো কাজ করানোর জন্য
কোনো কিছু প্রবঞ্চনা দেওয়া হয় তখন তাকে কি বলে? প্রতারণা বলে। তারপরে হচ্ছে 2014, প্রতারণামূলক ভাবে প্রমাণ দলিল বা পরিচয় পত্র, fraudulently travel or identity documents, অর্থাৎ fraudulently travel, প্রতারণামূলক দলিল, or identity documents, পরিচয় পত্র। তাহলে এগুলা কি হবে? এগুলা হবে কোন রাষ্ট্রের পক্ষে প্রস্তুত বা প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, সংস্থা বা কোন কর্তৃপক্ষ। এই ব্যক্তি, সংস্থা বা কর্তৃপক্ষ ব্যতীত যেই দলিল প্রস্তুত করা হয় বা পরিবর্তন করা হয় বা কোনো অংশ পরিবর্তন করা হয় তখন তাকে কি বলে? প্রতারণামূলক দলিল বলে। আর এটার মধ্যে কি থাকবে? মিথ্যা বর্ণনা থাকবে। মিথ্যা বর্ণনা দিবে, জোর জবরদস্তি করবে, অসৎ উপায় বা অন্য কোনো বেআইনি উপায় এটা সংগ্রহ করবে। এটার বৈধ অধিকার কি হবে? যেই ব্যক্তিটা ব্যবহার করা দরকার সে ব্যতীত অন্য কোনো ব্যক্তি এটা ব্যবহার করবে। তাহলে সেটা কি হবে? প্রতারণামূলক ভাবে দলিল বা পরিচয় পত্র হবে। তাহলে প্রতারণামূলক দলিল বা পরিচয় পত্র যদি হইতে হয় তাহলে তার কয়টা উপাদান থাকবে? 3টা উপাদান থাকবে। বৈধ কর্তৃপক্ষ ব্যতীত এটা প্রস্তুত করা হবে, এটার মধ্যে মিথ্যা তথ্য দেওয়া থাকবে, আর এটা যেই ব্যক্তি ব্যবহার করার অধিকার আছে সেই ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি এটা ব্যবহার করবে। তাহলে সেটা কি হবে? সেটা হবে প্রতারণামূলক ভাবে প্রমাণ দলিল বা পরিচয় পত্র। তারপরে হচ্ছে 2-15 বল প্রয়োগ। বল প্রয়োগ কি? ভয়ভীতি প্রদর্শন বা মানসিক চাপ দ্বারা কোনো ব্যক্তি ক্ষতি সাধন করার উদ্দেশ্যে আটক রাখার হুমকি দিয়া যে কাজ করায় তাকে কি বলে? বল প্রয়োগ বলে। বল প্রয়োগ আমরা দণ্ডবিধিতে কততে পাইছিলাম? দণ্ডবিধিতে বল প্রয়োগ কত দ্বারা পাইছিলাম? 349 বল প্রয়োগ। তারপরে হচ্ছে 2-16 ব্যক্তি। ব্যক্তি বলতে স্বাভাবিকভাবে আমরা যেগুলা বুঝি কোনো কোম্পানি, ব্যক্তি, ফার্ম বা একাধিক ব্যক্তির সমিতি বা সংঘ, সেটা কি হবে? ব্যক্তি হিসেবে গণ্য হবে। 2-17 মানব পাচারের শিকার ব্যক্তি বা চোরাচালানের শিকার অভিবাসী বা ভিকটিম। এই যে 2-17তে কিন্তু 3টা বিষয় বলা আছে। মানব পাচারের শিকার ব্যক্তি, ট্রাফিকড পারসন, চোরাচালানের শিকার অভিবাসী, স্মাগলড মাইগ্রেন্ট, আর হচ্ছে কি? ভিকটিম। তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে ভিকটিম কি, তাহলে আপনি বলবেন যে মানব পাচার ও চোরাচালান অভিবাসী আইনের 2-17 ধারা মোতাবেক হচ্ছে অপরাধের শিকার ব্যক্তি হচ্ছে কি? ভিকটিম, বা তার আইনগত অভিভাবক বা উত্তরাধিকারী কি হবে? ভিকটিম হিসেবে গণ্য হবে। এখন যদি আপনাকে প্রশ্ন দেয়, এমসিকিউ প্রশ্ন দিল যে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ দমন আইন অনুযায়ী ভিকটিম কে? অপরাধের শিকার ব্যক্তি, তার ছেলে মেয়ে, তার বাবা মা, নাকি সকলেই? তাহলে উত্তর কি দিবেন? সকলেই। সকলেই। তারপরে হচ্ছে 2-18 মারাত্মক জখম। মারাত্মক জখম কি? দণ্ডবিধি আইনের 320 ধারায় যে সংজ্ঞায়িত আছে 8টা বিষয়, সেগুলাই হবে কি? মারাত্মক জখম। 2-19 শিশু, 18 বছরের নিম্নে সকল ব্যক্তি কি শিশু হিসেবে গণ্য হবে? সেটা পুরুষ মহিলা যে কেউ হইতে পারে। 2-20 শোষণ বা এক্সপ্লয়টেশন, কোন ব্যক্তির বিরুদ্ধে তার সম্মতিক্রমে বা বিনা সম্মতিতে যখন নিম্নের কাজগুলা করায় তখন সেটা কি হবে? শোষণ হিসেবে গণ্য হবে। পতিতাবৃত্তি বা যৌন শোষণ। প্রথমেই কতে বলছে পতিতাবৃত্তি বা যৌন শোষণ, কত বলছে পতিতাবৃত্তি পর্নোগ্রাফি
উৎপাদন বা বিতরণের জন্য নিয়োজিত করিয়া মুনাফা ভোগ করা। অর্থাৎ আপনি তারা কি করলেন, পতিতাবৃত্তি করাইলেন, পর্নোগ্রাফি উৎপাদন করলেন বা বিতরণের মাধ্যমে আপনি কি করলেন, লাভ খাইলেন, সেটা কি হবে, শোষণ হিসেবে গণ্য হবে। তারপরে গতে বলছে জবরদস্তিমূলক শ্রম বা সেবা আদায় করা, যেটা সে করতে বাধ্য নয় সেটা জোরপূর্বক তারা দিয়ে করানো, সেটাও শোষণ হিসেবে গণ্য হবে। তারপরে ঘতে বলছে ঋণ দাসত্ব, দাসত্ব বা গৃহস্থালিতে সার্ভিচিউড, অর্থাৎ আপনার বাড়িতে যে আপনি যারা কাজে রাখলেন সেটাও কি হবে, শোষণ হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে প্রতারণামূলক ভাবে বিবাহের মাধ্যমে শোষণ, প্রতারণামূলক ভাবে বিবাহের মাধ্যমে শোষণ, এটা প্রশ্ন কত ধারাতে আসছিল, প্রতারণামূলক ভাবে বিবাহ কত ধারা? এটা নারী শিশু 9 খ 496 দণ্ডবিধি। 96 না না 496 প্রতারণামূলক ভাবে বিবাহ, বুয়া হাজি দিয়া যে বিয়া করলেন সেটা হচ্ছে কি, প্রতারণামূলক ভাবে বিবাহ। তারপরে হচ্ছে জোরপূর্বক বিনোদন ব্যবসায় ব্যবহার করা, জোরপূর্বক বিনোদন ব্যবসায় ব্যবহার করা, ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা, অঙ্গ হানি করা বা তাকে বিকলাঙ্গ করা। তারপরে হচ্ছে মাদক পরিবহন বিতরণ করার জন্য তারা ব্যবহার করা, মুক্তিপণ দাবি করা, কেউরে আটক রাখিয়া মুক্তিপণ দাবি করা, বা কেউরে দত্তক নিলেন, কি অসৎ উদ্দেশ্যে দত্তক নিয়ে তার কাছ থেকে আপনি যখন কোনো অর্থ গ্রহণ করলেন তখন সেটা কি হবে, শোষণ হিসেবে গণ্য হবে। তাহলে এখানে এই যে 10টা বিষয়, 10টা 11টা বিষয় যে শোষণের কথা বলা হয়েছে, তাহলে এই 11টা শোষণ কি, পতিতাবৃত্তি যৌন শোষণ 1, পতিতাবৃত্তি বা পর্নোগ্রাফি উৎপাদন 2, জবরদস্তিমূলক শ্রম 3, ঋণ দাসত্ব দাসত্ব 4, প্রতারণামূলক বিবাহ 5, জোরপূর্বক বিনোদন ব্যবসায় ব্যবহার 6, ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা 7, অঙ্গহানি করা 8, তারপর হচ্ছে মাদক পরিবহন বিতরণ করা 9, আটক রাখিয়া মুক্তিপণ দাবি করা 10, অসৎ উদ্দেশ্যে দত্তক গ্রহণ করা। তাহলে সেটা কি হবে, 11। তাহলে শোষণ মোট কয় প্রকার, শোষণ হচ্ছে 11 প্রকার। তারপরে হচ্ছে 2-21 সক্রিয় অনুসন্ধান বা প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি। সক্রিয় অনুসন্ধান কি, কোন এনজিও সংস্থা ব্যক্তি কর্তৃক যেগুলা তদন্ত করা হয় সেটা কি হয়, তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়, সেগুলো হবে কি সক্রিয় অনুসন্ধান। এখানে অনেক কিছুই বলা আছে, সরকারি ও বেসরকারি, বৈদেশিক অনুদান, স্বেচ্ছাসেবামূলক শ্রম, এখানে অনেক কিছু বলা আছে। আপনি সব লাগবেন যে ট্রাইব্যুনালে যখন কোনো কিছু অভিযুক্ত করা হয় সে অভিযোগের সত্য মিথ্যা যাচাই করার জন্য ট্রাইব্যুনাল যেই ব্যক্তির আদেশ দিবেন উনি যে তথ্য উপাত্ত গুলা সংগ্রহ করবেন সেটা কি হবে, সক্রিয় অনুসন্ধান বা প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি হিসেবে গণ্য হবে। 2-22 সরকারি কর্মচারী বা পাবলিক সার্ভেন্ট বা পাবলিক অফিসিয়াল, সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 21 ধারায়, যেটা হচ্ছে সরকারি কর্মচারী, যেটা যে বিষয়ের কথা বলা আছে তারাই সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবে। তাহলে এই যে সরকারি কর্মচারীর যে সংজ্ঞা 21 ধারার মধ্যে, দণ্ডবিধি আইনের 21 ধারার সংজ্ঞার মধ্যে বলা আছে, এখানে কি সরকারি কর্মচারী বলা আছে নাকি পদ পদবীর কথা বলা আছে? দণ্ডবিধি আইনের 21 ধারায় যে সরকারি কর্মচারীর কথা বলা আছে, এখানে কি সকল সরকারি কর্মচারীর কথা বলা আছে নাকি তাদের পদবীর কথা বলা আছে? সকল কর্মচারী না, দণ্ডবিধিতে হচ্ছে যে 21 ধারায় কিছু পদবীর কথা বলা আছে, এই পদবীর লোকগুলাই সরকারি কর্মচারী হিসেবে গণ্য হবে।
তারপরে 23 ধারা হচ্ছে সংঘবদ্ধ অপরাধী চক্র। দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো সংগঠন বা অপরাধ সক্রিয় করার জন্য অপরাধ সংগঠনের উদ্দেশ্যে একত্রিত হয় তখন তাদের কি বলে? সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে গণ্য হবে। দুই বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধ করার জন্য যখন একত্রিত হয় তখন তারা সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে গণ্য হবে। 2024 সার্ভিটিউড 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 কি? সার্ভিটিউড হচ্ছে যে সেবা বা বাধ্যবাধকতা বা সেবার শর্তাবলী, অর্থাৎ তার এমন একটা পরিস্থিতি যেই ব্যক্তি সে শুধু সেবা দিয়েই যাবে, এখান থেকে তার কোনো নিষ্কৃতি নাই, যে শুধু নিষ্কৃতি নাই, তার কোনো অবস্থার পরিবর্তন হয় না, সেই ব্যক্তিকে সার্ভিটিউড বলে। সেবা বা কাজ বা বাধ্যবাধকতা, জবরদস্তিমূলক শ্রম, অর্থাৎ যেই ব্যক্তির কাজ হচ্ছে খালি অন্যের সেবা দেওয়া, তার কোনো আয় নাই, উন্নতি নাই, কোনো পরিবর্তন নাই। এক কথায় আমরা যারে বলি যে কাজের বিনিময়ে খাদ্য, সেই ব্যক্তিকেই সার্ভিটিউড বলে। এই হইল দুই দ্বারা। তাহলে দুইয়ের যে এই যে 24টা সংজ্ঞা, এখানে 24টা সংজ্ঞাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগে ছিল 19টা, এখন নতুন সংশোধনী 24টা হয়েছে। এখানে বাড়ছে হচ্ছে শোষণ, সক্রিয় অনুসন্ধান, তারপরে হচ্ছে বল প্রয়োগ, প্রতারণামূলক ভ্রমণ দলিল, এই 5টা নতুন বাড়ছে। তাহলে 2 দ্বারা গেল সংজ্ঞা। এখন 3 দ্বারা হচ্ছে এই আইনের প্রাধান্য। অন্য আইনে যাই তা হোক, এই আইনের প্রাধান্য দিবেন, সাক্ষী ভিকটিমের সুরক্ষা নিশ্চিত করবেন। আর 4 দ্বারা হচ্ছে অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক প্রয়োগ কি? যে এই আইনের অপরাধের বিচার বাংলাদেশেও করা যাবে, অন্য দেশেও করা যাবে, অর্থাৎ এর সাথে যেটা যেটা সম্পৃক্ত আছে প্রত্যেকের বিচার বাংলাদেশে বা বিদেশে করা যাবে। আমরা এর আগে একটা আইনের মধ্যে অতিরাষ্ট্রিক প্রয়োগ পাইছিলাম, কোন আইনের পাইছিলাম? সাইবারে আছে নাকি অতিরিক্ত সাইবার তো আমরা তো সাইবার তো পড়ি নাই। ও আমরা যে আইনগুলা পড়ছি এই আইনের মধ্যে একটা আইনের মধ্যে আমরা অতিরাষ্ট্রিক প্রয়োগ পাইছিলাম, কোন আইন এবং কত কি দ্বারা? অস্ত্র আইন অস্ত্র আইন নাকি? অস্ত্র আইনে তো কোনো অতিরাষ্ট্রিক প্রয়োগ নাই। সরি নাই। তাহলে ইয়া হবে যে ওই যে কি বলে এটা, ওই যে মাদক হবে স্যার। উম, মাদকে আছে মাদকে আছে। আরেকটা আইন, মাদক হচ্ছে যে আরেকটা সন্ত্রাস বিরোধ করাইছে নাকি? সন্ত্রাস পড়া হয় নাই। দণ্ডবিধি আইনের 60 দ্বারা কি বলা আছে? ধন্যবাদ স্যার, আছে অতিরিক্ত মাত্র মোট 5টা আইনে সীমানার বাইরে। অতিরাষ্ট্রিক প্রয়োগ আছে। মোট 5টা আইনে অতিরাষ্ট্রিক প্রয়োগ আছে। এর মধ্যে দণ্ডবিধির 4, মানব পাচার ও প্রতিরোধ চালানের 4, এই দুইটার মধ্যে আছে অতিরাষ্ট্রিক প্রয়োগ, দুইটারই 60 দ্বারা। আরো দুইটার আছে 5 দ্বারায়, ওইগুলা যখন পড়বো তখন বলা যাবে না। তারপরে হচ্ছে 5 দ্বারা, যেই সংজ্ঞাটা আগে ছিল হচ্ছে মানব পাচারের 4 দ্বারায়, সেই সংজ্ঞাটা এখন গেছে হচ্ছে মানব পাচারের 5 দ্বারায়। তাইলে মানব পাচারের 5 দ্বারা হচ্ছে মানব পাচারের সংজ্ঞা। মানব পাচারের সংজ্ঞা কি? ভয়ভীতি বল প্রয়োগ করিয়া প্রতারণামূলক ভাবে বা কোনো ব্যক্তির অসহায়ত্বের সুযোগ লইয়া তারে কোনো লেনদেন বা সুযোগ সুবিধা দিয়ে তারে নিয়ন্ত্রণে নেওয়া, অথবা বাংলাদেশের ভিতরে বাহিরে যৌন শোষণ, শ্রম শোষণ বা অন্য কোনো শোষণের উদ্দেশ্যে অপহরণ, ক্রয়, বিক্রয়, সংগ্রহ, গ্রহণ, পরিবহন, স্থানান্তর,
চালান, আটক, লুকাইয়া রাখা, আশ্রয় দেওয়া, তাহলে সেটা কি হবে? মানব পাচার হিসেবে গণ্য হবে। তাহলে মানব পাচারের সংজ্ঞা কি হবে? ভয়ভীতি প্রদর্শন, বল প্রয়োগ করিয়া, প্রতারণামূলকভাবে, তার অসহায়ত্বের সুযোগ নিয়া, তারে কোনো ধরনের সুযোগ সুবিধা দিয়া, লেনদেন করিয়া, তার সম্মতি গ্রহণ করিয়া, অথবা সম্মতি গ্রহণ ব্যতীত বাংলাদেশের অভ্যন্তরে, বাহিরে যৌন শোষণ, শ্রম শোষণ বা অন্য কোনো শোষণের উদ্দেশ্যে, যৌন শোষণ, শ্রম শোষণ বা অন্য কোনো শোষণের উদ্দেশ্যে অপহরণ, ক্রয়, বিক্রয়, সংগ্রহ, গ্রহণ, পরিবহন, স্থানান্তর, চালান, আটক রাখা, লুকাইয়া রাখা, আশ্রয় দেওয়া, তাহলে সেটা কি হবে? মানব পাচার হিসেবে গণ্য হবে। এখন যদি না আপনাকে প্রশ্ন দেয়, এসআই আরিফুল একজন মহিলাকে এসআই আরিফুল একজন মহিলাকে কাজের কথা বলে, কাজ দেওয়ার কথা বলে, তারে মানিকগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে, তাহলে এসআই আরিফুলের অপরাধ কি? এসআই আরিফুল একজন মহিলাকে কাজ দেওয়ার কথা বলে মানিকগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে, এসআই আরিফুলের অপরাধ কি? এর উত্তর মানব দেন। পাচার হয় না এটা। হ্যাঁ, এটা তো মানব পাচার হাতে পড়ছে কি? পড়ে নাই তো। পড়লে ফালাইবেন, না পারলে না ফালাইবেন, কিন্তু আপনারা তো আমি প্রশ্ন দিছি, আপনি উত্তর দিবেন। আচ্ছা, সময় স্বল্প, দ্রুত দেন। এখানে পজিটিভ নেগেটিভ দুইটা শব্দই আসবে। যদি এসআই আরিফুলের উদ্দেশ্য যদি হয় খারাপ, সেই ক্ষেত্রে সে মানব পাচার হবে, আর যদি মহিলাকে নিয়ে তার খাস দিয়ে দেয়, তাহলে কাজে আরিফুলের কোনো অপরাধ হবে না। না। এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই আসবে। যেই সব প্রশ্নের মধ্যে আপনার কোনো সাইড লাগাই দিবে না, সেটা আপনাকে পজিটিভ নেগেটিভ দুইটাই আপনাকে উত্তর করতে হবে। ঠিক আছে? দুইটাই ব্যাখ্যা দেব। হ্যাঁ, দুইটাই ব্যাখ্যা দিয়ে দিতে হবে। তাহলে যদি মানব পাচারের সংজ্ঞা আসে, তাহলে মানব পাচারের সংজ্ঞা কি দিবেন? মানব পাচারের সংজ্ঞার মূল থাকলে তো অনেকগুলো। প্রথমে উদ্দেশ্য ভয়ভীতি দেখাইতে হবে, ভয়ভীতি আছে, তারপরে উদ্দেশ্য খারাপ আছে, এক স্থান থেকে স্থানান্তর করা আছে। আহ এখানে তো মূলত অসায়ত্বকে কাজে লাগাইয়া, মানে ভয় ভীতি দেখাইয়া ও অসায়ত্বকে কাজে লাগাইতে হবে। সে যদি প্রাপ্তবয়স্ক হয়, মানব পাচারের সংজ্ঞা হবে, একবারে শর্ট ভাবে লিখবেন, এত কিছু গান গাওয়ার দরকার নাই। লিখবেন যে ভয়ভীতি, হুমকি প্রদর্শন বা তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সম্মতি সহকারে, ঠিক আছে, সম্মতি সহকারে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে, তাকে মানব পাচার বলে। শেষ। প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। হ্যাঁ, প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। আর শিশুর ক্ষেত্রে হইলো তারে ভুল বুঝাইয়া, সম্মতি বেঁধে রেখে, ঠিক আছে, শোষণের উদ্দেশ্যে যখন তাকে স্থানান্তর করে, সেটা ভিতরে বাহিরে যেখানে হোক, সেটাই অপ মানব পাচার হিসেবে গণ্য হবে। সব সময় পরীক্ষার খাতায় চেষ্টা করবেন যে কম জিনিসে বেশি বোঝানোর জন্য। আপনি বেশি গান গাইতে যাবেন, তত
মধ্যে যত কম সময়ে আপনি বিষয়টা বুঝাইতে পারবেন, কম লেখায় বিষয়টা বুঝাইতে আপনার জন্য ততই ভালো হবে। ঠিক আছে, এর জন্য কম বিষয় দিয়ে আপনি বেস্টটা বোঝানোর চেষ্টা করবেন। বেশি লিখতে যাবেন তখন আপনি নিজেই মনে করেন যে লিখতে গিয়া আপনি নিজেই উল্টাপাল্টা লিখবেন, তখন সঠিকটা লেখার হবে না। এই জন্য পরীক্ষার হলে যত কম দিয়া ভালো জিনিস বোঝানো যায় ততটুকুই চেষ্টা করবেন। তাহলে আজকে আমরা এই 5 ধারা পর্যন্ত থাক, আগামীকালকে আমরা 6 ধারা শাস্তির ধারা থেকে যেটা আছে সেটা শুরু করবো ইনশাল্লাহ। আগামীকালকে এবং পরশুদিন আমরা শেষ করে এরপরে নতুন করে আবার ফৌজদারি কার্যবিধি শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।